প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন পুঁজিবাজার নিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আপনারা জানেন 4-5 দিন আগের থেকে একাধারে 7 দিন পুঁজিবাজারের দরপতন হয়েছে। তারপরে দরপতন থেমে গেছে। মূল কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী একাধারে একটা জিনিস জানতে চেয়েছেন, সরকার প্রতিষ্ঠানগুলো কেন পুঁজিবাজারে আসতেছে না এবং আসতে কতদিন সময় লাগবে, এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট সাবমিট করার জন্য তাদেরকে একটা সময়সীমা বাধিত করছে। এই নিউজটা বাজারে সাংঘাতিকভাবে বাজারকে কাজ করেছে এবং পুঁজিবাজার একটা ভাইব্রেন্টের দিকে যাচ্ছে। আপনি আজকে দেখেন পুঁজিবাজার মানে ঊর্ধ্বগতি আছে এবং ভালো ভালো শেয়ার মানে জাঙ্ক শেয়ারের দাম বাড়ছে না, পুঁজিবাজারে ভালো শেয়ারের দাম বাড়ছে এবং মানুষ বুঝে শুনে শেয়ার কিনছেন এবং পুঁজিবাজারে। আজকে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ আছেন। একজন হচ্ছেন আপনাদের অনেকেরই পরিচিত এবং সুপরিচিত ব্যক্তি, MS সেকেল চৌধুরী, চেয়ারম্যান সেন্টার ফর NRV। উনি পুঁজিবাজার নিয়ে অনেক কথা বলেন এবং একটা সুন্দর উপস্থাপন করেন, যে ওনাকে আজকে আমরা পেয়েছি। আমার সঙ্গে আরও আছেন কাদের চৌধুরী, উনি সাবেক ব্যাংকার এবং MD ছিলেন ফিনিক্স লিমিটেডের এবং পুঁজিবাজার বিশ্লেষক একজন। আজকে আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি সেকেল চৌধুরী সাহেবকে দিয়ে। সেকেল ভাই, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে স্পষ্টভাবে। 96 থেকে পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলো বাজারে আনার জন্য সরকার বহুভাবে চেষ্টা করেছে। পুঁজিবাজারে যখন মানে ভাইব্রেন্ট হয়, পুঁজিবাজার যখন হাইয়ে চলে যায়, সরকারি শেয়ারগুলো সাপ্লাই বাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু আদৌ কেউ আসেনি, এরপর একটা শেয়ারও আসেনি। এর কারণটা কি? মূল কারণটা কি? প্রবলেমটা কোথায়? সরকারি শেয়ার আনবার ব্যাপারে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য। সরকারি শেয়ার বাজারে আনবার ব্যাপারে সরকারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, নীতি নির্ধারক যারাই আছেন, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সহ যারাই আছেন, প্রত্যেকেই কিন্তু অত্যন্ত আন্তরিক এবং সিরিয়াস। মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় এই বাজারে শেয়ার আনবার ব্যাপারে কথাবার্তা বলেছেন নিজেতেই, যদিও তা উনি আরও নিচে কথা বললেই কাজ হয়ে যাওয়ার কথা। অর্থমন্ত্রী নিজে বলেছেন এবং বয়োজ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে সকলেই তাকে অত্যন্ত সমীহ করেন। কিন্তু এই পুঁজিবাজারে সরকারি শেয়ার আনবার ব্যাপারে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তারা বোধহয় এই অর্থমন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রীর এই সমীহের ভাবটার ব্যাপারে তাদের বোধহয় কিছুটা রিল্যাক্টেন্ট আছেন আমরা মনে করি। কারণ দীর্ঘদিন যাবৎ এই অর্থমন্ত্রী বারবার তাগাদা দিচ্ছেন এবং অনেক সময় টাইম বেঁধে দিয়েছেন, কাজ হয় নাই। কেন হচ্ছে না? আমার মনে হয় এখন এটা হাই টাইম। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করব, এতদিন পর্যন্ত আসলো না কেন? ইনএফিসিয়েন্সি অফ দি অফিসিয়ালস, ইনএফিসিয়েন্সি অর ম্যানেজমেন্ট অর এ বেস্টেড ইন্টারেস্ট, এগুলো বোধহয় এখন ডিমার্কেট করবার সময় এসে গেছে। কারণ কথা যদি সরকারি প্রতিষ্ঠান, সরকারের কথা, মন্ত্রণালয়ের কথা, মন্ত্রীবর্গের নীতি নির্ধারণী বক্তব্য প্রস্তাবনা যদি গ্রহণ করতে না পারে, ডেলিভারি দিতে যদি না পারে, তাহলে বোধহয় ভাববার সময় এসছে এবং এখন এটাই ইনকোয়ারি হওয়া উচিত। শেয়ার পরে আসবে, এতদিন পর্যন্ত আনতে পারে নাই কেন? এখানে MD চেয়ারম্যান বোর্ড যারা আছে, এরা কি করছে? এরা কি এই ফিলোসফিটাকে অ্যাকসেপ্ট করে, অথবা তাদের নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা? আমরা আকাশ পাতালে একটু উপলব্ধি করতে পারি, কিছু কিছু সুবিধা যদি নিজের কর্তৃত্বে থাকা যায়, সবই নিজের মধ্যে রাখা গেল, গাড়ি দৌড়ানো গেল, বাড়ি কেনা গেল, সবই করা গেল, 12,000 টাকা এবং আপনার অনেক রিমুনারেশন নেওয়া গেল। কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসলেই তো এটা একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসে। জাতীয়ভাবে একটা জাতির স্বার্থের প্রয়োজনে আপনি যত বেশি ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেশন থাকবে, তত বেশি ট্রান্সপারেন্সি এনশিওর করা যাবে। এই ম্যানেজমেন্টগুলোতে ট্রান্সপারেন্সি এনশিওর করা যাবে। এমনিতেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের দুর্ভাগ্য, সরকারি প্রতিষ্ঠান যেখানে আছে, কোনো জায়গাতেই কিন্তু আপনি ট্রান্সপারেন্সি এনশিওর করা যাচ্ছে না। এই জায়গাতে চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে। পলিটিক্যাল উইলও দেখছি আমরা মাঝে মাঝে, ভয়েসগুলো তো অন্তত শুনি, এই ভয়েসগুলো ট্রান্সলেশনটা কিন্তু আমরা দেখছি না। রিয়েলিটিতে এইগুলো ট্রান্সলেশন হচ্ছে না। এখন একটা জায়গাতেই আমি অর্থমন্ত্রী মহোদয়কে বলবো, উনার যে অভিজ্ঞতা, মেধা, বিদ্যা, বুদ্ধি যা আছে, আমরা অনুরোধ করব ক্যাপিটাল মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকলেই সরকারি শেয়ারগুলো কেন আসে নাই, প্রথমে এটার তদন্ত করেন। যার সাথে এরা জড়িত আছেন, এর বোর্ড কি করে, এর MD কি করেন, এর ম্যানেজমেন্ট কি করেন, যাদেরকে রিলেট করে একবারে তালিকা করে দেওয়া হয়েছিল যে এদের শেয়ার এইভাবে চলে আসবে, আসে নাই কেন? প্রথমে এটা আমি আপনার কাছে আসছি, আবার আসবো, আপনাকে এইটাই নিয়ে আসবো। এবং এটা নিয়ে আসবে একটা শুধু না, যে রেগুলেটরি কমিশন যেগুলো আছেন, এদের একে অপরের সঙ্গে কোনো সমন্বয় নেই, এটা নিয়ে আলোচনা করব। আপনি কাদের সাহেব, আপনি অনেক দিন পুঁজিবাজারের সঙ্গে, ব্যাংকের সঙ্গে, এই ফাইন্যান্সিয়াল মার্কেটে জড়িত, আপনি কীভাবে দেখতেছেন যে এরা না আসার পিছনে মূল কারণ, যেটা সেকেল চৌধুরী সাহেব বললেন, এইভাবে দেখছেন নাকি অন্য কোনো? না, ব্যাপারটা হচ্ছে, শোনেন,
কথা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে, সেটা হচ্ছে যে সরকার চাইলে কিনা পারে। ফার্স্ট কথাটা হচ্ছে এখানে। আমরা মনে আছে যে 2010 যখন আমাদের যে কলাপস করলো মার্কেটটা, আমার একটা বই কিন্তু আছে এটার উপরে, স্পেসিফিক বই, পুঁজিবাজার বিপর্যয়। সেখানে কারণগুলো বলা হয়েছে, উত্তরের উপায়গুলো বলা হয়েছে, এবং ওই সময়ে যে ডিমান্ড সাপ্লাইয়ের যে সবচেয়ে বড় একটা গ্যাপ হয়েছিল, সিরিয়াসলি শর্ট ছিল হ্যাঁ। সাপ্লাই। এবং এটার জন্য আমি স্পেসিফিক্যালি 2-3টা আর্টিকেল ওইটার উপরে লিখেছিলাম যে যেগুলো সরকারি লিস্টেড কোম্পানি আছে সেগুলো শেয়ার বাকি অ্যাটলিস্ট ফার্দার 25% শেয়ারটা অফলোড করে দেওয়া হোক মার্কেটে। এবং ওখানে আমি স্পেসিফিকলি বলেছিলাম যে প্রধানমন্ত্রী ইন্টারফারেন্স দরকার পড়লে এক্ষেত্রে দরকার, দিস শুড বি ডান ইমিডিয়েটলি। কিন্তু আনফর্চুনেটলি সেটা কিন্তু তখনও হয় নাই, এখনও হচ্ছে না। এবং এখানে যে ইস্যুটা, যেটা যে সরকার আসলে কতটুকু আন্তরিক, এটা কিন্তু একটা প্রশ্ন আমার কাছে রাখতেছে। হয়তো বাজারে একটু চাঙ্গা করে যে মাঝে মধ্যে ওরা বলেন, পরে বাজার যখন ঠিক হয়ে যায় আবার এটা বলে যায়, কোল্ড স্টোরেজে চলে যায়। তো এই জিনিসটা এখন দেখা দরকার যে সরকার যদি সত্যিকারে বলে থাকে, আন্তরিকভাবে এটা হয়ে থাকে, শোনেন এগুলো হচ্ছে কোয়েশ্চেন অফ কমিটমেন্ট। হাউ ডু ইউ রিয়েলি মিন ইট টু বি ডান? এটা যদি হয়, কার গাড়ে কয়টা মাথা আছে কর্মচারীদের? হ্যাঁ, সরকার বলবে আর কাজ করবে না, আর চেয়ারে বসবেন, এটা হয় না। রাইট, ইউ আর ভেরি রাইট। আমি আপনার আসবো। একজন মানে দর্শক অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি ঢাকা থেকে মাসুদ বলছিলাম। জি মাসুদ সাহেব। আমি আসলে এই কোম্পানি আইন সম্পর্কে আর কি জানতে চাচ্ছিলাম। যেমন এনসিএল প্রাণ, সে তাদের প্রোডাক্ট আছে 100টা, কিন্তু উনি এই কোম্পানিতে কেউ যদি আমরা জিজ্ঞেস করি যে আপনাদের প্রোডাক্ট কয়টা, তারা বলে যে 5টা কি 6টা। আপনার প্রশ্নটা কি? কিন্তু সে আসলে তার প্রশ্নটা প্রোডাক্ট কি? মার্কেটে আছে 100টা। সে কোম্পানি আইন কি লঙ্ঘন করতেছে নাকি সে কোম্পানি আইনকে আমি সরাসরি follow আপনাকে করতেছে? এখনই উত্তরটা দিয়ে এটা, দিচ্ছি। আর শুনুন, আপনাদের আপনি প্লিজ 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 আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আপনার প্রশ্নটা আপনার সময় ক্ষেপণ করতেছেন। আপনার প্রশ্নটা উত্তরটা আমি এখনই দিয়ে দিচ্ছি। কোম্পানি এমসিএল এর প্রাণের আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে। হ্যাঁ, মানে মানে এক একটার জন্য এক একটা পানির জন্য একটা, চানাচুরের জন্য একটা, এমওভাবে কোম্পানি। কিন্তু লিস্টেড আছে যেগুলো, সেগুলোকে আপনার জন্য জবাবদিহিতা আপনার কাছে দিবে শুধুমাত্র যে কোম্পানিটা তাদের লিস্টেড স্টক মার্কেট। আই এম ক্লিয়ার টু ইউ। আচ্ছা জি, আমি একটা জিনিস আপনার কাছে যেটা আপনি বলতেছিলেন এবং শাকিল ভাইয়ের কাছে আছে, দেখেন রেগুলেটরি বডি একে অপরের লোকে কীরকম সমন্বয় নাই, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার আমাদের দেশে রেগুলেটরি কতগুলি আছে। সিকিউরিটি এক্সচেঞ্জ এক রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটর, বিটিআরসি এক রেগুলেটর, এনার্জি কমিশন ইজ এ রেগুলেটর, এডরা ইজ এ রেগুলেটর। এই তো আমাদের রেগুলেটর, এরা তো কমিশন রেগুলেট করে। একে অপরের সঙ্গে কারো কোনো সমন্বয় নেই। কীভাবে নাই আপনি দেখেন, এডরা করলো কি, হঠাৎ করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে সাসপেন্ড করে দিল। সে কিন্তু লিস্টেড, সে কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জের আন্ডারে ছিল, সে কিন্তু স্টক এক্সচেঞ্জকে জিজ্ঞেস করে নেই, সিকিউরিটি এক্সচেঞ্জকে জিজ্ঞেস করে নেই, হাজার হাজার বিনিয়োগকারী রাস্তায় গেল। সে দেখেন আপনার এনার্জি কমিশনে, এনার্জি 83 যে লিস্টেড কোম্পানি, বুঝলেন। এই যে সরকারি যে আপনার প্রতিষ্ঠানগুলো আসে, মানুষের যে অনীহা কেমনে আসবে, কি করবে, এই যে কাহিনীগুলো একটুখানি বলি। তিতাস আসলো, তিতাসের বাজার দর ছিল 80 টাকা। একজন রেগুলেটর চট করে করলেন কি, তিতাসের একমাত্র ইনকাম তো হলো কমিশন, মানে তো ডিস্ট্রিবিউট করে যে কমিশনটা পায় সেটাকে অর্ধেক করে দিল। তিতাসের শেয়ার প্রাইস চলে আসলো অর্ধেক, 80 টাকা থেকে 40 টাকা, বলেন। হাজার হাজার বিনিয়োগকারী রাস্তায় বসলো। কিন্তু এখানে একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে, 80% শেয়ার সরকারের হাতেই আছে, বুঝলেন। কিন্তু সরকারের 4000 কোটি টাকার শেয়ার চলে আসলো 2000 কোটি টাকাতে। এইগুলো কেউ হিসাবও করে না, কোনো কিছু করে না। কোনো রেগুলেটরের সঙ্গে কোনো রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক যখন সার্কুলার দেয় সিকিউরিটি এক্সচেঞ্জকে জিজ্ঞেস করে না। সিকিউরিটি এক্সচেঞ্জ বেচারা বসে থাকে, শেয়ারগুলো তাকে 2CC রাউন্ডের অর্ডার দিতে থাকে, কিন্তু তার কাছে পুলিশটাই। এখন আপনি সেখানে যদি সব বলেন, আপনি যেটা বলতে পারেন, সারা ইয়েকে বুঝে করতে পারেন, আপনি বলেন এই পুঁজিবাজারে যে আরা আসবে, এই রেগুলেটরদের অবস্থাটা কী হবে, কীভাবে সমন্বয় করবে? আপনি কথাটা এনেছেন, আমরা এই যে ইডার এই ইস্যুটা কিন্তু আমিও একবার এখানে আলোচনার মধ্যে এসেছিল পয়েন্ট।
আপনি একটা কথা বললেন যে সমন্বয়হীনতা। আমরা কিন্তু একেবারে মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত আমরা তো ঘুরে বেড়াই, আমরা সাধারণ মানুষ, মানে সব জায়গায় যাই, ফকিরের মতো সব জায়গায় হাঁটি, দুয়ারে দুয়ারে দেখি মানুষ কি করছে। এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স আমাদের বাংলাদেশে, এটা ভীষণ, অ্যানিগো। এবং এই সুপিরিয়রিটি কমপ্লেক্সের কারণে যে সকল লোকজন এই সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, এই যে ইন্টারকানেক্টিভিটি বা এই যে ডিপার্টমেন্টাল যে রিলেশনসগুলো হচ্ছে না কেন, কমপ্লেক্সের কারণে। আমি ওনার থেকে বড় কি ছোট, আমি অনেক আগে থেকে এই সাথে জড়িত আছি কিনা, আমার এইখানে এই যে কমপ্লেক্সগুলো আছে, ডেলিভারি এবং সেবা প্রদানের মানসিকতার থেকে নিজের অহং বোধটাকে বজায় রাখবার প্রবণতার দিকে মানুষের মনোযোগটা বেশি, এবং এগুলোর মধ্যে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যাকাউন্টেবিলিটিটা যদি থাকতো, আপনি আজকে ইড্রার কথা বলছেন, আমি ইড্রাকে পার্টিকুলারলি বলছি না, আমি বলছি যে কোনো রেগুলেটর যখন কোনো একটা আইন করে তখন তাকে কনসিকুয়েন্সেসগুলোকে ভাবতে হয়, অ্যানালাইজ করতে হয়, পোস্ট ফ্যাক্টর ইম্প্যাক্ট কী হতে পারে সেগুলো দেখতে হয়। এই জায়গাগুলো কিন্তু দেখভাল করবার জন্য যাদেরকে বসানো রাখা হয়েছে তাদের কিন্তু এগুলোতে গরজ নাই। তারা জানে, ওই যে একটা নাটক আমরা বহু আগে দেখেছিলাম, বেতন কেন পাই, আপনার মনে আছে কিনা, বেতন কেন পাই, মানে আমি চাকরি করছি বলেই বেতন, আমার নাম খাতায় আছে, আমি বেতন পাবো, আমি চাকরি করি কি না করি। এই জায়গাগুলো যদি অ্যাকাউন্টেবল না করা যায় এবং মেধাবী ডেলিভারি যেগুলো জায়গাগুলোতে হচ্ছে তাদেরকে যদি প্রমোটিং করা এবং তাদেরকে যদি প্যাট্রোনাইজ করা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে পুরস্কৃত করা, এই প্রবণতা যতদিন পর্যন্ত আমরা এনশিওর করতে বা না পারবো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, এই রেগুলেটরসও কিন্তু বেতনভোগী, ওনারা বেতন পান উনি চিন্তা করেন যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টসে উনি আমার ছোট না বড়, এইটার থেকে প্রথম জরুরি জিনিস হলো তার কাছে ডেলিভারির আগে চিন্তা করে আমি কোথায় আছি, আমি যে আরেকজনের সাথে কথা বলতে যাব ওকে আমার র্যাঙ্ক এন্ড ফাইলে ঠিক মিলে কিনা, র্যাঙ্ক এন্ড ফাইলে মিলে কিনা, এই প্রথম হলো এই সাইকোলজিক্যাল একটা প্রবলেম। এবং সরকারের এই যে নির্দেশনাগুলোর স্ট্রং এক্সিকিউশন হচ্ছে কিনা, এটা না হলে যে জবাবদিহিতা থাকা উচিত, এটা খুব অনুপস্থিত। কারণ সে কোনো না কোনো ভাইয়ের সাথে, বোনের সাথে, এর সাথে সম্পর্কিত হয়ে এই জায়গাগুলোতে বসেছে। আমি শ্রদ্ধা রাখছি ভালো লোকজনের সাথে ব্যাপারে, অশ্রদ্ধা করছি তাদেরকে। বেশিরভাগ লোক এইভাবে বিভিন্ন রকমের মানে তোষামুদির মাধ্যমে এইসব জায়গাগুলোতে বসছেন। বসার কারণে তারা কিন্তু ওই যাদের মাধ্যমে বসছেন তাদেরকেই বেশি মনোযোগী দেন। ডেলিভারি পয়েন্টে বা জনগণের সেবায় কতটা আমি নিয়োজিত থাকবো, তার থেকে বড় জিনিস তার কাজ করে, তার এটা দরকার হয় না। তার এক্সপার্টিস হচ্ছে এখন সে কার সাথে যোগাযোগটা ভালো রাখতে পারে, সেখানে সে বসতে পারে কিনা। আপনি এই যে সরকারি প্রতিষ্ঠানের যে শেয়ারের কথা বলছেন, আমরা বহুবার এই টেলিভিশনে আর বহু টেলিভিশনে এগুলো নিয়ে বলেছি, সরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে সাধারণ মানুষের আস্থা কম্পারেটিভলি বেশি থাকে, কারণ এইটা রাষ্ট্রীয় একটা সিকিউরিটি আছে। এই জায়গাটা দুর্বল হচ্ছে কেন, এই প্রতিষ্ঠানগুলোর সাথে যারা সংশ্লিষ্ট, আমরা সাধারণভাবে বুঝি তারা অনেক রকমের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পান এখানকার। এই সুযোগ সুবিধাগুলো পান, এগুলো আমরা তো উড্র করতে বলছি না, আমরা এগুলো যদি শেয়ার বাজারে শেয়ারগুলো আসে এগুলো অ্যাকাউন্টেবল হবে। আপনি তিতাসের যে কথাটা বললেন, যিনি সরকারের মালিকানাটাকে এক সিদ্ধান্তে অর্ধেক করে ফেললেন, তিনি কি ইম্প্যাক্ট চিন্তা করেছেন, তার মানে তাকে কেউ জিজ্ঞেসও করে না। আমার যে পোর্টফোলিও প্রাইস যে কমে অর্ধেক হয়ে গেছে, সরকারও তাকে জিজ্ঞেস করে নাই যে এই যে হয়ে গেল এটার ব্যাপারে তোমার ব্যাখ্যাটা, এবং এটা করে তোমার লাভটা কি এবং দেশের কি কল্যাণ হয়েছে। কল্যাণ যদি আরেকটা জায়গায় হয়ও তাহলেও দেখতে হবে কল্যাণ ওটা বেশি ছিল না, এই রাষ্ট্রীয় সম্পত্তির মূল্যমান কমে যাওয়াটা খুব বেশি ছিল। এই জায়গাগুলোর কম্পারেটিভ ডিসকাশন, স্টাডি, রিসার্চ বেশিরভাগ জায়গাতে অনুপস্থিত, এবং বেশিরভাগ জায়গাগুলোতে যদি কারোর সাথে কথা বলতে যান, মিস্টার চৌধুরী, আই এম উইথ ইউ 100% আই এম উইথ ইউ। এখন যারা শুনতেছেন তারা যদি টনক নড়ে, আপনি যেটা বলতেছিলেন যে সরকারের সদিচ্ছা যদি থাকে, তা আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে 2বার 3বার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সাহেব স্পেশালি বহুবার চেষ্টা করছেন, নোয়িং ফুললি ওয়েল, ইউ নো ইট, ইউ আর ইন দ্য পুঁজিবাজার, তো আপনি বলেন যে সদিচ্ছা নাই? তারপরেও না, শোনেন, ব্যাপার সদিচ্ছা নাই আমি সেটা কখনোই বলবো না, সদিচ্ছা আছে। বইয়ে স্পেসিফিক লেখা আছে, পেপারে আসছিল, এগুলো বইয়ের মধ্যে নিয়ে আসছে, বলা হচ্ছে প্রাইম মিনিস্টার ইন্টারভেন। তো এরপরে অনেক বছর চলে গেছে বা পারি অনেক গড়ে গেছে, এখন প্রাইম মিনিস্টার বলতেছে আবার, বিকজ শি ইজ সিনসিয়ার অ্যাবাউট ইট। ওনার মতো মনে হয় যে কেবিটা আমাকে এত ধরে দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে আর কখনো আসছেন আমি জানি না, আসেন নাই, এবং ভবিষ্যতে আসবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু কথা হচ্ছে কাজগুলো ঠিক মতো এক্সিকিউশন কিন্তু হচ্ছে না। এখানে দরকার বলে প্রাইম মিনিস্টার অফিসে দেয়ার শুড বি এ পার্সন, টাস্ক ফোর্স, যারা এটাকে স্ট্রিক্টলি মনিটর করবে, এবং যদি কাজটা না হয় ঠিক মতো অ্যাজ পার ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, দে শুড বি অ্যাকাউন্টেবল।
and they should be যেটা punished. যেটা শেখ চৌধুরী না সাহেব they বলেন। should be punished. তাইলে আপনি শোনেন, আমি যেটা বলছি যে সরকারি কর্মচারীদের কার গাড়ে কয়টা মাথা? মাথা তো একটাই। তো মাথা দেওয়ার জন্য কয়জন কিসের জন্য মাথাটা সে দিবে? ওই যে দীপ্ত একটা টেলিভিশন, না, তাহলে আপনার মূল কারণটা কি বলতে চান? না এটা মনিটরিং হচ্ছে না ঠিক মতো। মনিটরিং হচ্ছে না। Monitoring- এত চেষ্টার শোনেন, পরে শোনেন, Prime Minister- আমি বলি- না আপনাকে বলি 96 আপনি বাজারে ছিলেন, হ্যাঁ। 2010 সালে বাজারে ছিলেন, দুটা মানে যে Crisis সময় ক্রাইসিস হইলো, সেটাই হলো সাপ্লাইয়ের অভাব ছিল, এবং এই অর্থমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন এবং ডেডলাইন পর্যন্ত ডিক্লেয়ার করেছেন, তারপর আসলো না। এটা কি না সদিচ্ছার অভাব? ওই যে আমাদের একটা জিনিস আমরা বলি, আমাদের মানে ওইটা আমাদের জাতীয় ক্যারেক্টারই হচ্ছে এটা। অনেক সময় আমরা যে জিনিসটা বলি ওটাকে ঠিকমতো রেগুলারলি ফলো আপ করে ইমপ্লিমেন্ট করা, লাস্ট স্টেজ পর্যন্ত ইমপ্লিমেন্ট করা, ফাইনালি বলা তো অনেক কিছু যায়, ইমপ্লিমেন্টেশনটা কতটুকু, এটা কিন্তু খালি পুঁজিবাজার না, আপনি জাতীয় জীবনে আপনি দেখেন অনেক জিনিসই আছে, অনেক সুন্দর সুন্দর আইন হচ্ছে, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা হচ্ছে, আইন বিশেষ করে ইমপ্লিমেন্ট দেওয়া হয়েছে, অ্যাডাপশন হয়েছে, এক্সিকিউশন লেভেলে কি ওখানে এই বিষয়ে খবরই নাই। Thank you. ওখানেই কিন্তু সমস্যা। ইট ইজ ল যাই করেন না কেন, ইট ইজ এক্সিকিউশন, ইট ম্যাটার্স। এক্সিকিউশন ঠিক মতো শোনেন, আইনটার মানে তার যে তার বাস্তবায়ন যেটা আছে, এটা যদি আপনি ওইভাবে মিনিংফুলি ইমপ্লিমেন্ট করা না হয়, মানুষ যদি এটার বেনিফিট এটা না পায়, ওই আইন থাকে না। ধন্যবাদ। এখানে আমাদেরকে ওই জিনিসটাই আমাদেরকে শেয়ার করতে হবে, সর্বস্তরে বলতে হবে। ধন্যবাদ কাদের ভাই, যেটা- ধন্যবাদ, আপনি সুন্দরভাবে তুলে ধরছেন। একটা জিনিস শাকিল ভাই পাইছি যখন, আজকে আমি অনেকগুলো কথা জানতে চাই। আমরা রিজার্ভ নিয়ে আমরা গর্ব করি, আমাদের রিজার্ভ ইজ অনেক হাই, যদিও আমাদের রিজার্ভ আমাদের কি কাজে লাগতেছে আমরা জানি না। 2 নম্বর হচ্ছে এই ব্যাকসিট হওয়ার পরে কয়েকগুলো পত্রিকায় দেখা গেল যে আমরা খুব লোকসানে চলে যাবো। আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থানটা কি? আপনি তো বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে কথা বলেন, দেখেন আমাদের ইকোনমির কি আন্তর্জাতিক বাজারে কতটুকু প্রভাব রাখতেছে, বা কি অবস্থাটা দাঁড়াবে, বা সামনে কোনো কিছু দেখতেছেন? হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। আগে ওইটা নিয়ে আলোচনা আমরা করেছি। ব্রেক্সিটের পরে একটা চেঞ্জ তো নিশ্চয়ই হচ্ছে, একটা ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে। ব্রিটেন ইউ থেকে বের হচ্ছে, তারপরে তার নিজস্ব একটা গতিধারায় যাবে। আমার ইউ হচ্ছে বড় একটা এক্সপোর্ট মার্কেট। নট অনলি দিস, ইউ এবং ব্রিটেন মিলে আমার কিন্তু অনেক রকমের ফিনান্সিয়াল পার্টনারশিপ আমাদের আছে। আপনার যখন আয় কমে যাবে তখন কিন্তু আপনার দানের মাত্রা বা আরেকজনের সাথে অংশীদারিত্বের মাত্রাও কিন্তু আপনার শেয়ার কমে যাবে। এটা কমবার সম্ভাবনা আছে। আপনি আপনার প্রধানমন্ত্রী, ব্রিটেনের যে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মহিলা, উনার শি ইজ ভেরি স্ট্রং এনিওয়ে। উনার বক্তব্য আপনারা শুনেছেন যে উনি বলেছেন যে ব্রেক্সিট আমাদেরকে ক্ষতি করবে, অনেক চ্যালেঞ্জ আমাদের আছে, মোকাবেলা করতে হবে। উনি তার দেশের বিষয়টা নিয়ে বলেছেন। আমার যেহেতু ওখানে বাজার, ওই দেশের সাথে আমার একটা বাণিজ্যিক লেনদেন আছে এবং একটা বড় বাজার, আমার রপ্তানির বাজার হচ্ছে ইউ, সেখানে, এবং ব্রিটেন আপনার ইংল্যান্ডটার মধ্যে লন্ডন শহরটা হচ্ছে আপনার ইউরোপের আপনি বলতে পারেন ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট, পুরো ফিনান্সিয়াল কেন্দ্র, সবকিছুর ব্যবসা বাণিজ্য ওখানকার থেকেই, এখানে থেকেই সব মানে ইয়েগুলো হয়, কুকিংগুলো ওখান থেকে হয়। এখন আমি আগেও বলেছি, আমি নিজেও মানে একটু অবাক যে এই বিষয়টা নিয়ে আমরা কেন, কি সরকার আলোচনা করছেন আমি জানি না, বাট এটা নিয়ে খুব ভালো এক্সপার্টদের কিন্তু এখনই কাজ শুরু করা দরকার। ব্রেক্সিটের কারণে ব্রিটেন বের হয়ে যাবে, এই যে ট্রানজিশন সময়টা যেটুকুই হোক সময় আছে, কিন্তু আমাকে যদি এখন থেকে প্রস্তুত না হতে পারি, ওখানে আমার এই যে কোটা ফ্রি অ্যাক্সেস, ডিউটি ফ্রি অ্যাক্সেস, তারপরে ট্যাক্স বেনিফিটস, তারপরে আপনার টেরিফ বেনিফিটস, এই জায়গাগুলোতে আমার এখনই কিন্তু কথা বলা দরকার এবং আমাকে প্রস্তুত হওয়া দরকার আমার পক্ষে কেসটাকে নিয়ে আসবার জন্য। এই জায়গাটার প্রিপারেশনে সরকারের কোনো উদ্যোগ আমি কিন্তু দৃশ্যমান হচ্ছে না, ভিতরে যদি হয়ে থাকে জানি না, বাট আমি মনে করি এটা না হলে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যত পার্টনার্স আছে ব্রিটেনের, যত মানে কি বলা যায় ট্রেডিং পার্টনার্স আছে, প্রত্যেকেই কিন্তু যার যার ঘর গোছাচ্ছে। আপনি ভারত গোছাচ্ছে, ভারত একটা গুরুত্বপূর্ণ পার্টনার কিন্তু ব্রিটেনের, আর চীনের সাথে তাদের কথাবার্তা করুন। এই যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা তাদের মতো করে ঘর গুছাচ্ছে, যারা এখানে ব্যবসা করছে পার্টনারশিপে তারাও করছে, যারা বেনিফিট নিচ্ছে তারাও করছে। আমাদের এই জায়গাগুলোতে আমরা কিন্তু এখনও ধরি নাই, আমার মনে হচ্ছে ধরার দৃশ্যমান কোনো চিত্র নাই আমাদের সামনে। আমরা গত এই যে জুলাই মাসে আমরা গিয়েছিলাম এমপিদের সাথে কথাবার্তা, ব্যবসায়ী বা এক্সপার্টদের নিয়ে কথাবার্তা কিছু আমরা বলেছি, এটা প্রাইভেট সেক্টরকে জাস্ট অ্যাওয়্যার করা তাদেরকে, ওরাও
মানে আসলে জানে না যে তাদের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কোন- এই যে কি- ব্রেক্সিটের কিরকম affect করবে? একটা একটা হুজুগের মতো, মানে হুজুগি জাতির মতো, ব্রিটেনের মতো একটা ব্রিটিশ জাতি একটা হুজুগে চলে গেল। এটা আমার কাছেও একটা অবাক লেগেছে যে ব্রেক্সিটটা কিন্তু একটা হুজুগের ঘটনা ঘটে গেছে। হুজুগ। একটা একটা জাতীয়তাবাদী একটা চেতনা থেকে জিনিসটা হয়ে গেছে। এটা কেন করলো একটা তারা নিজেরাও জানে না। গ্লোবালাইজেশনে যে তার ফিনান্সিয়াল কি এফেক্ট হবে, এই জায়গাটা থেকে বড় হয়েছে জাতীয়বাদী চেতনা। আমি মনে করি যে এখানে আমার ঝুঁকি আছে। এই ঝুঁকিটাকে আমি কিন্তু আমার যদি চ্যালেঞ্জটাকে অপরচুনিটিতে নিতে হয়, তাহলে আমাকে কিন্তু আলাপ আলোচনা করে চিন্তা ভাবনা করে আমাকে প্রস্তাবগুলো নিয়ে যেতে হবে। আপনি যদি বলেন শুধু এখানে কেন, আপনি আমেরিকার কথা ধরেন, আমেরিকার সাথে যে আমাদের ব্যাংকিং চ্যানেলের যে লেনদেনগুলো হচ্ছে, সব জায়গায় কিন্তু এখন সবাই কিন্তু ঘর গুছাচ্ছে। আমেরিকাও কিন্তু আগে সাথে অনেক টাকা পয়সা এদিকে গেছে ওদিকে গেছে, আমেরিকা মনোযোগ দেয় নাই। এখন কিন্তু $3,000-5,000 বেশি রেমিটেন্স পর্যন্ত হলে এটার খোঁজখবর নিচ্ছে আপনার ট্যাক্স অফিস। এবং আপনার যে আগে 2010-এ তারা ফাটকা আইন করেছে, এই যে ট্রানজ্যাকশন কোথায় বাইরের অ্যাকাউন্টে কোথায় টাকা আছে, এগুলো তো ওয়াচ করে নাই। Money এখন laundering কিন্তু এর ইয়ে করছে। এখন কিন্তু তারা করছে, মানে সম্পদের কোথায় তার 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 নাগরিকদের সম্পদ কোথায় আছে, সেখান থেকে সে ট্যাক্স বেনিফিট কী নিবে। আমাদের বাংলাদেশের ব্যাঙ্কগুলো স্টেটমেন্ট পাঠাচ্ছে, অলরেডি ইট ইজ দেয়ার, ইট ইজ ইন প্লেস। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো থেকে আমি বেনিফিট নিতে পারছি কিনা, আমরা কি আমেরিকানদেরকে বলতে পারছি কিনা, বা আমি ব্রিটিশদেরকে বলতে পারছি কিনা যে তোমার নাগরিক যারা এখানে আমার সঙ্গে কাজ করছে সেটা আমার যা যাচ্ছে তার বেনিফিট আমি পাচ্ছি কিনা। এই যে বার্গেন পয়েন্টগুলোতে আমি এই জ্ঞান কিন্তু আমার নেই। এই বার্গেন করবার জন্য কিন্তু বুদ্ধা মেধাবী লোকজন দরকার রাষ্ট্রীয় ইনস্টিটিউশনের ভিতরে। এটা আপনি বাইরে থেকে আমি টেলিভিশনে এসে বসলে, আপনি দু জায়গায় গিয়ে সেমিনারে বললে হবে না। আমরা একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, কথাটাকে সামনে নিয়ে আসতে পারি। ডেলিভারি করবার জন্য ডেলিভারি, মানে একটা কথা কাদের ভাই ভালো বলছিলেন যে আমি ডেলিভারিটা করতে পারছি না। সরকারের সকল, আপনি বলেন, উনিও বলেছেন সকল সদিচ্ছা থাকার পরেও, সরকারের সকল সদিচ্ছা থাকার পরেও, এক্সিকিউটিভ ক্ষমতা থাকার পরেও আজকে এই যে শেয়ার বাজারে আপনার সরকারের শেয়ার আসে নাই বলে কোনো এমডিকে কি জবাবদিহি করতে হয়েছে? কোনো সরকারি প্রতিষ্ঠানের বোর্ডকে কি জবাবদিহি করতে হয়েছে সরকারকে বা মন্ত্রণালয়ের কাছে? আমরা এগুলো দেখতে চাই। এগুলো হলে হতো কি, এই যে সদিচ্ছার কথাটা বলছেন বা আপনিও আলোচনায় আনছেন, প্রমাণত যে আমি তো ওকে বলেছিলাম কাজটা করে নাই বলে তাকে জবাবদিহি করতে হয়েছে এবং সে একটা কৈফিয়ত দিয়েছে, কৈফিয়তটা যুক্তিসঙ্গত কিনা সেটাও আবার মূল্যায়ন করা যেত। তার পক্ষে থাকলে নিশ্চয়ই তাকে ব্রিদিং স্পেস দিতে হবে, সময় দিতে হবে। সাধারণ মানুষের টাকা ক্যাপিটাল মার্কেটে এসছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষগুলোর সার্ভাইভালের জন্য আমাদেরকে আশেপাশ থেকে স্পেস ক্রিয়েট করতে হবে। শুধু যে খালি ক্ষুদ্র বিনিয়োগকারী নয়, চাকুরিজীবীরা, স্মল সেভার্সরা এবং সরকারি কর্মকর্তারা বিভিন্ন মিশনে কাজ করেছে, আর সেনাবাহিনীর কর্মকর্তারা জীবন বাজি রেখে টাকা এনেছেন। কোথায় এনেছেন? ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করেছেন, চুপ করে বসে আছে। এদেরকে স্পেস দিতে হলে রিসার্চ দরকার, স্টাডি দরকার, এবং যা হওয়া দরকার ক্যাপিটাল মার্কেটে তাই হওয়া দরকার, না হলে জবাবদিহি করা উচিত। ধন্যবাদ শাকিল চৌধুরী, আপনার কাছে আসতেছে। আমি একটা ছোট্ট টেলিফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমি ওয়ালাইকুম চট্টগ্রাম থেকে বলছি। জি বলেন। জি, আচ্ছা, আমাদের দেশে গভর্নমেন্টের হাতে কিছু কমার্শিয়াল প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আর কিছু ইউটিলিটি কোম্পানি আছে। তো আমি জানি না পৃথিবীর কোনো দেশে সরকারের হাতে কমার্শিয়াল প্রতিষ্ঠান থাকে কিনা, বাট আমি এগুলোর কথা বলতেছি না। আমি বলতেছি যে যেসব ইউটিলিটিস কোম্পানিগুলো আছে, এগুলো তো সরকার রাষ্ট্রের জনগণকে সেবা দেওয়ার জন্য তৈরি করা, এবং এগুলো বাইল নন প্রফিট অর্গানাইজেশন। হ্যাঁ, এগুলা আমরা কিন্তু দেখতেছি নন প্রফিট অর্গানাইজেশন হওয়ার সত্ত্বেও এই কোম্পানিগুলো 500 কোটি 1000 কোটি টাকা জনগণের সাথে ব্যবসা করে প্রফিট করতেছে। অন্যদিকে এদের রিজার্ভ দেখতেছি 5000 কোটি টাকা, 10,000 কোটি টাকা। এগুলো কোনো দেশের এই যে ইউটিলিটি সার্ভিস গুলো উন্নয়নের জন্য ব্যবহারও করা হয় না। তো আমার প্রশ্ন হচ্ছে, নন প্রফিট অর্গানাইজেশন হওয়ার সত্ত্বেও এগুলা কেন জনগণের সাথে ব্যবসা করে এত কোটি টাকা প্রফিট করতেছে? দুই নম্বর কথা হচ্ছে, এরা পুঁজিবাজারও আবার দেখতেছি লিস্টেড হচ্ছে, জনগণকে এখানে শেয়ার হোল্ডার করতেছে। আবার এগুলার রেগুলেটর বডি যারা থাকে এরাও আবার জনগণকে যে শেয়ার হোল্ডার করতেছে, এদের যে সাব ইন্টারেস্টের ব্যাপার আছে, এটা তারা দেখতেছি আমরা। প্লিজ 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 দর্শক, প্রিয় দর্শক, আপনার স্পেসিফিক করেন তো, নাম বলেন তো, কোন কোম্পানি। ঠিক আছে, যাই হোক, কাদের ভাই, আপনাকে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর আলোচনা হচ্ছিল। একটা জিনিস, আপনার বিং এ ব্যাংকার, ব্যাংকে তারল্যের অভাব নাই, তারল্য ইউজ করার মতো ইনভেস্টও করতে পারতেছে না, অথচ মার্চেন্ট ব্যাংকে কোনো টাকা নাই, পুঁজিবাজারে আসতে পারতেছে না, পুঁজিবাজারে অ্যাক্টিভ হইতে পারতেছে না। মূলত কারণগুলো কি? শোনেন, ব্যাপারটা হচ্ছে এখানে এটা একটা মানে বিগ ইস্যু আপনি যেটা নিয়ে আসছেন। ব্যাংকে তারল্যের অভাব তো নাই, ব্যাংকে তারল্যের পাহাড়ে কিন্তু একেবারে আপনার পাহাড় স্তূপ তারল্য নিয়ে বসে আছে ব্যাংকের ঘাড়ে।
যেটা কালকে ব্যাপারে যেটা আসছে যে 130 ট্রিলিয়ন টাকা আপনার এখন সারপ্লাস আছে, ইট ইজ হাইয়েস্ট এভার ইন দি বাংলাদেশের হিস্ট্রি। প্রশ্ন হলো কেন, হোয়াই ইট ইজ? এটা কিন্তু খুব একটা ডিপ অ্যানালাইসিসের ব্যাপার আছে। এত তরলের সংকট ব্যাংকগুলো নিয়ে বসে আছে কেন? এর দুইটা প্রশ্ন। একটা হলো তারল্যের সংকট, এত তারল্য, এত ডিপোজিট, যদি ডিমান্ড, ইনভেস্টমেন্টের ডিমান্ড না থাকে তাহলে ব্যাংকগুলা, বিদেশি ব্যাংকগুলো তার ডিপোজিট নিত না। বিদেশি ব্যাংকগুলো তারা ডিপোজিট নেবে, ইনভেস্টমেন্ট প্ল্যান যদি তার না থাকে ডিপোজিট নেবে না সে। আর নিলেও এটা নিতেই হয় খুব লো রেট ইন্টারেস্ট দেবে, নিয়ে যাতে করে এটা তারপরে যেন তার লস যেন না হয়। তো এখানে আমাদের এখানে সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে, প্রাইভেট ব্যাংক আছে। এখন সব সরকারি ব্যাংকের যে অবস্থা, ওখানে ওরা ডিপোজিট এখনও নিচ্ছে। প্রাইভেট ব্যাংকে যেগুলো আছে ইনভেস্টমেন্ট কম বা ইনভেস্টমেন্ট নাই, ইভেন দি ডিপোজিট নিচ্ছে। তো দিস ইজ এ কাইন্ড অফ মিসম্যানেজমেন্ট ইনফ্যাক্ট। এখন যদি আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটি না থাকে, যে কোনো কারণে হোক, ইনভেস্টমেন্ট অপরচুনিটি মনে করেন এখানে তৈরি হচ্ছে না, মেবি কিছু ফেসিলিটি কারণ আছে এর মধ্যে, ফান্ডামেন্টাল কারণ, যেমন গ্যাস পাচ্ছেন লোকজন, সেদিন পেপারে আসছে নতুন গ্যাস লাইন দিবে না, আপনার ইলেকট্রিসিটি লাইন আপনি ঠিক মতো পাচ্ছেন না, ওয়াটারের কোয়ালিটি ইলেকট্রিসিটি পাচ্ছে না, আপনার পানিরও সমস্যা, যেসব জায়গায় পানির জমির দাম অনেক বেশি, এগুলো আছে, ব্যাপার আছে। তো এবং এটা ক্রাইসিস অফ কিছু কনফিডেন্সও চলতেছে, বা এই যে জঙ্গি দিয়েছেন এগুলো মিলিলে সব, মানে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা কিন্তু একটু স্কুল কমে আসতেছে যেন মনে হয়। মানুষ সবাই একটু আতঙ্কের মধ্যে আছে, বিশেষ করে টাকা পয়সা যারা ম্যানেজ করে। অর্থ সুখে পাথর, পুত্র সুখে কাতর। অর্থ বিনিয়োগ করে যদি মানুষ এটা হারিয়ে যায়, টাকাটা খোয়াই ফেলে সে, তাই এটাতে সে বসে থাকবে, বিনিয়োগ করবে না। এবং একটা দেখেন, লোকাল ইনভেস্টমেন্টটা কিন্তু কমে যাচ্ছে, বিদেশি ইনভেস্টমেন্টটা কিন্তু কমে যাচ্ছে, আমাদের এখানে আসতেছে না বেশি। সো এটা এখন একটা ডেফিনেটলি যে জঙ্গিবাদ যেটা সৃষ্টি হয়েছে, এটাকে আমার দমন করতে হবে। এটা নিয়ে আমরা চলতে পারবো না। এখন অন্য কোনো কিছু যদি ক্ষতিগ্রস্ত হয় হোক, বা এটাকে শেষ করতে হবে। এবং থ্যাঙ্কস গড আমি বলবো যে এই ইস্যুটাকে কিন্তু যেভাবে এটা মাথা ছাড় দিয়ে উঠেছিল আপনার বিষাক্ত সাপের মতো, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দমন করা হচ্ছে। ইট ইজ নাও অলমোস্ট নিয়ার কন্ট্রোল। এবং আমরা আশা করতেছি ইনশাআল্লাহ হয়তো যেগুলো কন্ট্রিবিউটে চলে আসবে, মেবি এরপরে একটা সুস্থ পরিবেশ দেশে তৈরি হবে। প্রশ্নটা হচ্ছে এখানে যে আমরা কি যে ইনভেস্টমেন্টের অপরচুনিটিটা কমে যাচ্ছে বা হচ্ছে না, আমরা কি ক্যান ইউ এফোর্ড টু অ্যালাউ ইট? We cannot. Simply we cannot. Because we need... Is there any remedy? We need opportunity for employment of the people. আমাদের লক্ষ লক্ষ লোক কিন্তু প্রতি বছর কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা বের হয়ে আসতেছে, এদের কিন্তু এমপ্লয়মেন্ট দিতে হবে। এগুলো যদি আমরা দিতে না পারি, এবং এমপ্লয়মেন্ট দিতে না পারলে কী হবে কি, দেয়ার বি সোশ্যাল আনরেস্ট হুইচ ইজ মোর ডেঞ্জারাস। তো কাজেই ইট ইজ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, আমাদের সব কিছু করে যেতে হবে। একটু শাকিল ভাইয়ের কাছে উনি যে কথাটা বললেন যে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি দিতে হবে, তারল্যের অভাব নেই, ব্যাংক তারল্যের উপর বসে আছে, ইনভেস্ট করতে পারতেছে না। উনি যেটা বললেন যে বিভিন্ন কারণে, গ্যাসের অভাব, এই জমির দাম, অথবা যেসব কারণে উনি একটা সেক্টরের দিকেও গেছে জঙ্গি হওয়ার জন্য, ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে না। এই কথাটার সঙ্গে আমার একটু ব্যক্তিগত দ্বিমত আছে, কারণ ফরেন ইনভেস্টমেন্ট এখনও আসতেছে, এখনও নক করছে, এফডিআইতে এখনও ফরেনার না, কিন্তু ওইরকম না, ওইরকম না, উই আর স্টিল লয়েস্ট ইন দিস রিজন। আমরা আপনাকে কনক্লুড করতে হবে এবং সামারাইজ করে একটু আপনি যেটা বলেন যে বিনিয়োগের, উনি যে কথা অনেকগুলো পয়েন্ট এনেছেন, বিনিয়োগ যখন একজন করে, আমার টাকাটা বিনিয়োগ করব, এই যে কষ্টের কথা বলেছেন, দুঃখে পাথর হয়ে যাওয়া, আমার টাকাটা বিনিয়োগ করবো, আমার টাকার এনশিওর থাকতে হবে। আজকে দেখেন, আপনি বলেছেন যে কমার্শিয়াল গ্যাসের কানেকশনগুলো দিবেন না, এটাই তো নির্দেশনা এসছে। এই কথাটা আপনি আরও যদি 3 বছর আগে বলতেন যে 3 বছর পরের অমুক তারিখ থেকে আমরা দিব না, এই 3 বছরের মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করেছে, যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয়েছে, অনেক টেক্সটাইল মিল আমি জানি
শত শত কোটি টাকা ছোট বিনিয়োগ করতে হবে, হ্যাঁ, সময় নেই। এই জায়গাগুলোতে হয় কি এই পলিসিগুলোতে মানে রেপিড চেঞ্জেস হচ্ছে, যে কারণে মানুষ আস্থা পাচ্ছে না। আপনাকে বলতে হবে যে আমি এই এই জিনিসগুলো আপনাকে দিব, এই জিনিসটা আপনি পাবেন, এতদিন পর্যন্ত পাবেন, তাহলে আমি বিজনেস ইনভেস্টমেন্ট প্ল্যানটা করতে পারি। এই প্ল্যানটা না থাকার কারণে আমাদের অসুবিধা হচ্ছে, নতুন বিনিয়োগ হচ্ছে না, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসলেই কিন্তু ক্রাইসিসে যাচ্ছে, এইটা মাইনাসের দিকে যাচ্ছে, এমপ্লয়মেন্ট ক্ষতিগ্রস্ত হবে, সোশ্যাল এনার্কি ডেভেলপ হবে। ধন্যবাদ সেই জন্য এই সেক্ষেত্রে জায়গাটা ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমার একদম সময় নেই, আমাকে সময় দেওয়া হচ্ছে না, আমাকে এখনই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকে আমরা যে আলোচনা করলাম, চমৎকার শাকিল চৌধুরী এবং কাদের চৌধুরী দুজনেই যেভাবে তুলে ধরলেন যে সরকারি শেয়ার আমাদের বাজারে না আসার মূলত কারণগুলো কি ওনারা আইডেন্টিফাই করেছেন। ইভেন শাকিল চৌধুরী এইভাবে বলেছেন দেয়ার শুড বি ইনকোয়ারি, যে হোয়াই দে আর নট কামিং টু দ্য মার্কেট। এত কিছু বলার পরে মানে তারপর আসতেছে না। উনি তুলে ধরেছেন তারল্যের উপর বসে আছে ব্যাংক, তারপরও ব্যাংক ইনভেস্ট করতে পারতেছে না, সেই সব বলে এগুলো নিয়ে চিন্তা করার সময় আসছে। পুঁজিবাজার এগিয়ে যাবে, ভাইব্রেন্ট হবে, নিশ্চিতভাবে বলতে পারছি, এবং যাচ্ছেও। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।